গণিত পাঠশালার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমি ত্রিভুজ নিয়ে আলোচনা করব। প্রথমে একটি প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। ত্রিভুজ কাকে বলে? তিনটি রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে, কিন্তু এটি সঠিক নয়। কারণ রেখার নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নাই। যেহেতু রেখার নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নাই, তাহলে রেখা দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব নয়। তাহলে আমরা এই রেখা থেকে একটি অংশ কেটে নিব, যেটাকে বলা হয় রেখা অংশ। এই তিনটি রেখা অংশ দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে বলা হয় ত্রিভুজ। আর এই রেখাংশগুলো ত্রিভুজের বাহু। এখন ত্রিভুজ আঁকতে হলে আমাদের কিছু শর্ত আছে, যে শর্তগুলো আমরা পূরণ করব। এখন দেখি, এইটা যদি আমরা 3, এটা যদি 4 এবং এটা যদি 5 নিই, তাহলে আমরা সেই শর্তগুলো পূরণ হয় কি হয় না সেটা আমরা প্রমাণ করে দেখব। প্রথম শর্ত, ত্রিভুজের যে কোনো দুটি বাহুর যোগফল তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হতে হবে। অর্থাৎ আমরা এখানে দেখলাম যে কোনো দুইটা বাহু নিয়েছি আমরা এখানে 1, 2, 3 তিন ক্ষেত্রে 3 রকম দুইটা করে বাহু নিয়েছি। প্রত্যেক ক্ষেত্রে আমরা দেখলাম ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর যোগফল তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। এখন পরীক্ষার সময় বিভিন্ন মান দিয়ে এখানে প্রশ্ন আসতে পারে। সেক্ষেত্রে যে নিচের কোনটি দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব বা সম্ভব নয়, সেক্ষেত্রে আমরা যদি এই ফর্মুলাটা জানি যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, তাহলে আমরা এটা নির্ণয় করতে পারবো। আর একটা কন্ডিশন আমরা আমাদের জানতে হবে, সেটা হচ্ছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর বিয়োগফল তার তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর। সেটা আমরা একটু প্রমাণ করে দেখি। অর্থাৎ এখান থেকে আমরা দেখলাম যে ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর বিয়োগফল তার তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর। প্রত্যেকটা নিয়ে আমরা দেখতে পেলাম। আবার আমরা এখান থেকে বিষয়টা একটু অন্যভাবে প্রমাণ করে দেখি। সাপোজ আমরা এখানে যদি 5 না দিয়ে যদি আমরা এখানে 10 দিতাম, তাহলে কি হতো? তাহলে কিন্তু ত্রিভুজটা আঁকা সম্ভব হতো না। কারণ সেক্ষেত্রে আমরা এখানে পেতাম 10, অর্থাৎ ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হচ্ছিল না। অতএব তার মানে আমাদের এই বিষয়টা কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে যে নিচের কোনটি দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব এবং কোনটি দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব নয়। তো আমাদের সেই সূত্র দুটো মনে রাখতে হবে যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, এবং যে কোনো ত্রিভুজের দুটি বাহুর বিয়োগফল তার তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর। এখন ত্রিভুজ প্রথমত দুটি ভাগে বিভক্ত করা যায়, সেটা হচ্ছে একটা বাহু ভেদে আর একটি হচ্ছে কোণ ভেদে। এখন বাহু ভেদে ত্রিভুজ মূলত 3 প্রকার, সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ এবং বিষমবাহু ত্রিভুজ। আর কোণ ভেদে ত্রিভুজ 3 প্রকার, সমকোণ ত্রিভুজ, সূক্ষ্মকোণ ত্রিভুজ এবং স্থূলকোণ ত্রিভুজ। এখন প্রথমে আমরা সমবাহু ত্রিভুজ নিয়ে একটু আলোচনা করি। সমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের 3টে বাহু সমান এবং কোণগুলোও সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। এখন প্রশ্ন আসতে পারে পরীক্ষায় যে সমবাহু ত্রিভুজের কোণগুলো কেমন প্রকৃতির? অবশ্যই সেটি সমান। কারণ কি? আমরা দেখি যে আমরা একটা উপপাদ্য জানি যে সমান সমান বাহুর বিপরীত কোণগুলো সমান। অর্থাৎ এটা যদি হয় x, এটা যদি হয় x, এটা যদি হয় x, তাহলে কি লেখা যায় যে x প্লাস x প্লাস x ইকুয়াল টু, আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, অর্থাৎ 180। তাহলে 3x ইকুয়াল টু 180, অর্থাৎ x ইকুয়াল টু 180/3, অর্থাৎ 60 ডিগ্রি। আমরা এখান থেকে দেখতে পেলাম যে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান 60 ডিগ্রি। তাহলে পরীক্ষায় এমন আসতে পারে যে সমবাহু ত্রিভুজের এই কোণটির মান, অর্থাৎ এই কোণটির মান যদি 60 ডিগ্রি হয়, তাহলে এই কোণটির মান কত? তাহলে অবশ্যই 60 ডিগ্রি হবে, কারণ আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান সমান। এখন সমবাহু ত্রিভুজের পরিসীমা কত বা কি, এটা যদি আসে পরীক্ষায়, যে পরিসীমা বলতে আমরা বুঝি যে ত্রিভুজের ক্ষেত্রে যে 3টা বাহুর যোগফলকে আমরা মূলত পরিসীমা বুঝি। তাহলে এখানে 3টা বাহু যেহেতু সমান, তাহলে a প্লাস a অর্থাৎ 3a, এটা কিন্তু একক। তাহলে সমবাহু ত্রিভুজের যদি একটি বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার দেওয়া থাকে, তাহলে এর পরিসীমা কত? তাহলে কি হবে? 30 সেন্টিমিটার। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কি? √3/4a²। আমাদের কিন্তু এই সূত্রগুলো কিন্তু মনে রাখতে হবে যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র √3/4a², কারণ এই সূত্র দিয়েই পরীক্ষার সময় বিভিন্ন ধরনের প্রশ্ন এসে থাকে। যেমন একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 5 সেন্টিমিটার, তাহলে এর ক্ষেত্রফল কত? তাহলে এর এখানে আমার 5 বসা দিলেই হয়ে যাচ্ছে। এখন আমরা দেখি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এর সূত্রটা আসলে কি। পরিসীমা তো আমরা আগে জানি যে 3টা বাহুর যোগফল। তাহলে এখানে যেহেতু দুটো সমদ্বিবাহু ত্রিভুজ, তার মানে কি এই বাহু সমান, তাহলে 2a প্লাস b, এটা হচ্ছে পরিসীমা। এবং ক্ষেত্রফল কি?
b/4 √4a² - b²। এখানে বিটা কি? বিটা হচ্ছে বেস অর্থাৎ ভূমি। এটা কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে, b/4 √4a² - b²। এখন এখানে একটা প্রশ্ন আসে যে এখানে সমদ্বিবাহু ত্রিভুজের এই কোণ যদি হয় 80 ডিগ্রি, তাহলে এই কোণ এবং এই কোণ এর মান কত? আমরা জানি ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণগুলা পরস্পর সমান, অর্থাৎ এই কোণ যদি হয় x, তাহলে এই কোণ হবে x, অর্থাৎ এটা যদি হয় x, এটা হবে x। তাহলে আমরা একটু দেখি যে আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এখানে এই দুই কোণের মান কত আসে সেটা একটু দেখি। x + x + 80 = 180, অর্থাৎ 2x = 180 - 80, অতএব x = 100/2, অর্থাৎ 50 ডিগ্রি। অর্থাৎ এই কোণ এবং এই কোণের মান দাঁড়িয়েছে 50 ডিগ্রি। পরীক্ষার সময় এমন প্রশ্ন সচরাচর এসে থাকে, সো এই সব জিনিসগুলো তোমাদের একটু ভালো করে খেয়াল করতে হবে। এখন আসি বিষমবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের তিনটা বাহু মান কখনো এক না, অর্থাৎ তিনটা বাহু তিন রকম, অর্থাৎ একটা যদি হয় a, একটা b, একটা c, তাহলে সেক্ষেত্রে পরিসীমাটা কি? পরিসীমা 2s = a + b + c এবং অর্ধপরিসীমা s = a + b + c/2। তাহলে এর ক্ষেত্রফল কি হবে? এর ক্ষেত্রফল হবে √s × s - a, s - b × s - c। এটা কিন্তু অবশ্যই বর্গ একক। এখন আমরা চলে আসি সমকোণী ত্রিভুজ কাকে বলে। 90 ডিগ্রি সমান কোণকে বলা হয় সমকোণ, অর্থাৎ এখানে এই যে কোণটা, এই কোণটা কিন্তু অবশ্যই 90 ডিগ্রি হতে হবে। সমকোণ ত্রিভুজের পরিসীমা কি? যে তিনটে বাহুর যোগফল, অর্থাৎ a + b + c একক, এবং এর ক্ষেত্রফলটা কি হবে? এর ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমিগুণিত উচ্চতা। এখন এই ক্ষেত্রে এটা বিটা হচ্ছে ভূমি এবং সিটা হচ্ছে উচ্চতা, তাহলে হাফ ইন্টু ভূমিগুণিত উচ্চতা। এখন একটা প্রশ্ন আসতে পারে যে সমকোণী ত্রিভুজের একটি কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে অপর কোণ দুটি কত, বা অপর কোণ দুটি কি ধরনের কোণ? তাহলে অপর কোণ দুটি অবশ্যই সূক্ষ্মকোণ। এখন আমরা চলে আসি সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে। যে ত্রিভুজের তিনটা কোণই সূক্ষ্ম, অর্থাৎ 90 ডিগ্রি থেকে ছোট, সেই ত্রিভুজটাকে বলা হয় সূক্ষ্মকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের একটি কোণ স্থূল, তাকে বলা হয় স্থূলকোণী ত্রিভুজ। এখান থেকে আসলে ক্ষেত্রফল বা পরিসীমা এই রিলেটেড কোনো কোশ্চেন পরীক্ষায় আসে না, এই জন্য আমি আর লিখে নাই। তো এখন আরেকটি ক্ষেত্রফলের সূত্র আছে, যেটা যদি দুটি বাহু এবং একটি কোণ দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হাফ ইন্টু ab sin θ। এটাই আমাদের সেই সূত্র। এটা কিন্তু অবশ্যই বর্গ একক হবে। ক্ষেত্রফল সবসময় মনে রাখবা যে বর্গ একক হবে। এখন আমরা দুটা কোশ্চেন সলভ করি, যে কোশ্চেন দুটো আসলে খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন ভাবে এসেছে, এবং এই প্রশ্ন দুটো খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আমি এই দুটা সিলেক্ট করেছি। যে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 12 মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? এই প্রশ্নটার অ্যান্সার দুইভাবে নির্ণয় করা যায়। প্রথমে আমি তোমাদেরকে শর্টকাট টেকনিকটা একটু দেখাই, যেহেতু প্রতিযোগিতামূলক পরীক্ষা। প্রতিযোগিতামূলক পরীক্ষায় যত সহজে এবং যত শর্টকাটে করা যায় ততই ভালো হয়। আমি দুটাই তোমাদেরকে দেখাবো। প্রথমে শর্টকাটটা দেখাই। ক্ষেত্রফল ইকুয়াল টু অতিভুজ এর হোল স্কোয়ার ভাগ 4। তাহলে অতিভুজ ছিল 12 স্কোয়ার বাই 4, 144, 12 × 144/4, অর্থাৎ 3 × 4 = 12, 4 × 6 = 24, 36 বর্গ মিটার। তাহলে এই প্রশ্নটার অ্যান্সার দেখা যাচ্ছে আমরা 30 সেকেন্ডের ভিতরেই দিতে পারছি। এটা শর্ট টেকনিক। কিন্তু এখন আমরা যদি বিস্তারিত করতে যাই, আমরা একটু দেখি বিস্তারিত আসলে কেমন হয়। দেওয়া আছে a এবং 12। এখন এখান থেকে যদি আমরা সোজা করে একটি রেখা টানি এবং এখান থেকে যদি আবার আরেকটি বাহু নিই, তাহলে কি হয়? তাহলে দেখা যাচ্ছে এটা যদি a হয় তাহলে এটাও a, এটা যদি হয় তাহলে এটা হচ্ছে a। এখন আমরা দেখতে পাচ্ছি এটা একটি বর্গ। এখন বর্গের ক্ষেত্রে এটা হচ্ছে কর্ণ। তাহলে এটা যদি কর্ণ হয় a b c, ত্রিভুজের ab² = পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা লিখতে পারি ab² = ac² + bc², অর্থাৎ a² + a², অর্থাৎ 2a²। তাহলে ab সমান a√2। এই মানটাই দেওয়া আছে 12 মিটার। প্রশ্ন মতে a√2 = 12, অতএব a =
12 ভাগ √2, √2 ইন্টু √2 ইন্টু 6 ভাগ √2, অর্থাৎ √2 এবং √2 গুণ করলে 2, তাহলে 2 ইন্টু 6 তার জন্য 12, সেই 12 পাওয়া গেল। তাহলে এখান থেকে যদি আমরা এই √2 এবং এই √2 কেটে দিই তাহলে থাকে 6√2। এটা কিন্তু এখন বাহু। তাহলে আমরা যদি এটার ক্ষেত্রফল নির্ণয় করতে চাই, তো বর্গের ক্ষেত্রফলের সূত্র কি a²। তাহলে আমরা এখান থেকে দেখি a² অর্থাৎ 6√2 এর হোল স্কয়ার ইকুয়াল টু 36 ইন্টু 2। এখন আমরা টোটাল বর্গটার ক্ষেত্রফল পেয়ে গেলাম, কিন্তু আমাদের বলছে ত্রিভুজটির ক্ষেত্রফল। অর্থাৎ আমরা যদি এখান থেকে এই পর্যন্ত এই অংশটা কল্পনা করি তাহলে দেখা যাচ্ছে যে এই পাশেও এই সেম ক্ষেত্রফল রয়েছে। তার মানে আমরা এই বর্গক্ষেত্রটাকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা আমাদের এই কাঙ্ক্ষিত ABC ত্রিভুজের ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে আমরা এখন এখানে a² ভাগ 2 অর্থাৎ 72 ভাগ 2 ইকুয়াল টু 36। আমরা এখান থেকেও ক্ষেত্রফলটা 36 পেয়েছি, কিন্তু আমরা এখান থেকে এইভাবে যদি করতে যাই পরীক্ষার সময় তাহলে অনেক সময়ের ব্যাপার। এই কারণে আমরা এই সূত্রটা জাস্ট আমরা জেনে রাখলাম, যখন রিটেনের প্রশ্ন আসবে তখন আমরা এইভাবে অ্যান্সার করব, কিন্তু এমসিকিউতে অ্যান্সার করার জন্য আমরা এই শর্ট টেকনিকটা মনে রাখবো। তাহলে খুব সহজে অর্থাৎ 30 সেকেন্ডের আগেই এটার অ্যান্সার করা সম্ভব। একটি সমকোণী ত্রিভুজের শুক্রকোণদ্বয়ের পার্থক্য 6 হলে ক্ষুদ্রতম কোণের মান কত? প্রথমে আমরা শর্ট টেকনিকটা দেখি। শর্ট টেকনিক 90 মাইনাস 6 ভাগ 2 অর্থাৎ 84 ভাগ 2 42 ডিগ্রি। এটা হচ্ছে শর্ট টেকনিক যে একটি সমকোণী ত্রিভুজের শুক্রকোণদ্বয়ের পার্থক্য 6 ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণের মান 90 ডিগ্রি মাইনাস 6 ভাগ 2 ইকুয়াল টু 42। এখন পরীক্ষায় যদি ক্ষুদ্রতম কোণ না আছে, যদি বলে যে বৃহৎ কোণের মান কত, তাহলে কি করব? তাহলে আমরা জাস্ট এখানে প্লাস 6 ভাগ 2 অর্থাৎ 96 ভাগ 2 ইকুয়াল টু 48। তখন আমাদের বৃহৎ কোণের মান আসবে 48। অর্থাৎ ক্ষুদ্রতম এবং বৃহত্তম যেটাই চাক আমরা কিন্তু সহজেই এই শর্ট টেকনিক ব্যবহার করে বের করে ফেলতে পারি। এখন এটা যদি আমরা রিটেনে করতে যাই তাহলে কিভাবে করব সেটা আমরা এখন একটু দেখি। একটি সমকোণী ত্রিভুজ, এখন এটা যদি আমরা ধরি x, তাহলে এই কোণটা কত হবে? যেহেতু পার্থক্য, দুটো কোণের পার্থক্য বলতে 6 ডিগ্রি, তাহলে একটা যদি x হয় তাহলে আরেকটা হবে x প্লাস 6। তাহলে আমরা জানি কি এটা সমকোণ, যে তার মানে এটা হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ x প্লাস 6 প্লাস 90 ইকুয়াল টু, আমরা আগে জেনেছি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এই তিনটা কোণ 1 2 3 ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা বের করতে পারি 2x ইকুয়াল টু 180 মাইনাস 96, অর্থাৎ x ইকুয়াল টু 4 8 ভাগ 2, অতএব x ইকুয়াল টু 42। এখান থেকেও আমরা ক্ষুদ্রতম কোণের মান পেয়েছি 42। যখন আমরা রিটেনে করব তখন আমরা এভাবে অঙ্কটা করব। এখন যদি আমার এখান থেকে বৃহত্তম কোণের মান চাই তাহলে এই x এর মানটা 42টা এখানে বসিয়ে দিলে হয়ে যাবে। 42 প্লাস 6 48। তাহলে আমরা বৃহত্তম কোণের মানটাও পেয়ে যাচ্ছি। ত্রিভুজ সম্পর্কিত মোটামুটি কোশ্চেনগুলো আজকে আমি চেষ্টা করছি সলভ করার। এরপরেও যদি আরো কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। আমি চেষ্টা করব সকল প্রশ্নের অ্যান্সার দেওয়ার, এবং পরবর্তীতে আমি চতুর্ভুজ নিয়ে আরেকটি ভিডিও বানাবো। সেখানে চতুর্ভুজ সম্পর্কিত যত কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো চেষ্টা করব সলভ করে দেওয়ার। আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।